সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের চতুর্থ সপ্তাহে বিজ্ঞান বিষয়ে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সেই অ্যাসাইনমেন্টের জন্য একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি, যা 100% নির্ভুল ও সঠিক। ঠিক আছে, দেখো, এটি হচ্ছে তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এর আগে আইটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম: ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, পাঠ 4 থেকে 6, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে একটি সৃজনশীল প্রশ্ন। আমরা উদ্দীপকটা দেখি। একটি ছক আছে, 3টি মৌলের নাম দেওয়া আছে এক্স, ওয়াই এবং জেড। এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23। জেড মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, ভর সংখ্যা হচ্ছে 14। প্রশ্নগুলো দেখো। ক নম্বর, আইসোটোপ কাকে বলে? খ নম্বর, পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? গ নম্বর, উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। ঘ নম্বর, উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। দেখো, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে কীভাবে সেটা কিন্তু বলে দেওয়া আছে। ক নম্বরে হচ্ছে কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা জেনে আইসোটোপের সংজ্ঞা সঠিকভাবে লেখার দক্ষতা। খ নম্বরের জন্য কোনো মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা জেনে পারমাণবিক সংখ্যা নির্ণয় দক্ষতা। গ নম্বর হচ্ছে পরমাণুর মৌলিক কণিকার ধারণা, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দিয়ে জেড মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয়ের সক্ষমতা। ঘ নম্বর হচ্ছে মৌলের ইলেকট্রন বিন্যাস করে বহিস্থ স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুইটি মৌলের যৌগ গঠন সম্ভব কিনা তা গঠনের সক্ষমতা। তা আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টে এটি নমুনা উত্তরপত্র দেওয়ার চেষ্টা করেছি নিজের মতো করে। 100% সঠিক ইনশাল্লাহ বলতে পারি, কোনো ভুল ত্রুটি নেই। তোমাদের বই থেকেই মূলত লেখা হয়েছে। তো তোমার নমুনা উত্তরপত্রটি দেখো, তারপর নিজেদের মতো করে সুন্দর করে লিখে ফেলো। ঠিক আছে। আর আরেকটা কথা, অনেক স্কুলে তোমাদের যে কভার পেজটি দেওয়া হয়েছে সেখানে নাকি অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখার জায়গা নেই। সেক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, উত্তরপত্র লেখার সময় উপরে বড় করে বা যে সাদা কাগজটিতে থাকবে সেটার উপরে লিখে নেবে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তারপর শিরোনামটা লিখবে, তারপর লেখা শুরু করবে, তাহলে ভালো হয়। আর যাদের কভার পেজ নিজেরা তৈরি করছে তাদেরকে অবশ্যই কভার পেজে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে। ঠিক আছে। দেখো, ক নম্বর প্রশ্ন আমাদের ছিল আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। ক নম্বরের প্রশ্ন যেহেতু এক লাইন লিখলে এই না, আর বেশি কিছু লেখার দরকার নেই। খ নম্বরে বলেছিল যে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো। দেখো, পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি উপাদানের প্রোটনের সংখ্যার সমান হয়। সহজ ভাষায় পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা। পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার সমান। একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকার ফলে এটি পরমাণু তৈরি করে। সুতরাং পারমাণবিক সংখ্যা বলতে একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা বোঝায়। প্রতিটি উপাদানটির নিজস্ব পারমাণবিক সংখ্যা রয়েছে। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা পরিবর্তন করা যায় না, কারণ এটি একটি পরমাণুর বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য। দেখো, গ নম্বরে আমাদের বলা ছিল যে জেড মৌলটি যে দেওয়া আছে ছকে, সেই মৌলটির নিউট্রন সংখ্যা কত? উদ্দীপকে উল্লেখিত জেড মৌলটি হচ্ছে কার্বন, যার পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা হচ্ছে 14। এটা কিন্তু উদ্দীপক থেকে লেখা হয়েছে। তোমরা উদ্দীপকে যে ছকটা আছে সেই ছকে খেয়াল করে দেখতে পাবে লেখা আছে যে জেড মৌলটির পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা 14। আমরা জানি মৌলের নিউট্রন সংখ্যা সমান মৌলের ভর সংখ্যা বিয়োগ মৌলের প্রোটন সংখ্যা। তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকে আমি হুবহু লিখেছি। এখানে উদ্দীপক থেকে পাই জেড মৌলটির ভর সংখ্যা হচ্ছে 14 এবং এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। সুতরাং জেড মৌলটির নিউট্রন সংখ্যা হচ্ছে জেড মৌলটির ভর সংখ্যা, এটা ভর হবে, ভর সংখ্যা বিয়োগ জেড মৌলটির প্রোটন সংখ্যা সমান 14 বিয়োগ 6, আমরা একটু আগে লিখেছি, সমান হচ্ছে 8। সুতরাং উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা হচ্ছে 8। গ নম্বরের প্রশ্ন, কিন্তু তারপরও যতটুকু লিখেছি এতটুকু লিখলে এনাফ, এর বেশি কিছু লেখার দরকার নেই। এর বেশি কিছু কি লিখবে, আসলে এক কথা অনেকবার লেখা যায়। তো যতটুকু লিখেছি তোমার বইয়ে যে উদাহরণটি দেওয়া আছে সেখান থেকে হুবহু লেখা হয়েছে। শুধু আমি তোমার যে ভর সংখ্যা প্রোটন সংখ্যা এগুলো উদ্দীপকের মতো করে লিখেছি। ঠিক আছে।
আমাদের ঘ নম্বর প্রশ্নটি ছিল যে এক্স এবং ওয়াই যে দুটি মৌল আছে সে দুটি মৌল একত্রিত হয়ে নতুন কোনো যৌগ গঠন করতে পারবে কিনা বা সম্ভব কিনা সেটা তুমি ব্যাখ্যা করো। তো দেখো আমরা উত্তরটা দেই এখানে। উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স এবং ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন করা সম্ভব। কীভাবে সম্ভব দেখো, উদ্দীপকের এক্স মৌলটি হচ্ছে ক্লোরিন বা সিএল, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এবং ভর সংখ্যা হচ্ছে 35। এটা আমরা কোথা থেকে লিখলাম, তোমাদের উদ্দীপকে যে ছকটি দেওয়া আছে সেই ছকে কিন্তু দেওয়া আছে। উদ্দীপকে ওয়াই মৌলটি হচ্ছে সোডিয়াম বা Na, যার পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। তো এটা তোমাদের আগে লিখে নিতে হবে, কারণ উদ্দীপকে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে, কারণ আমরা এবং এক্স এবং ওয়াই এই দুটি মৌল একত্রিত করে কিন্তু নতুন একটি যৌগ গঠন করব। তারপর আসো ইলেকট্রন বিন্যাসের কথা। এক্স এবং ওয়াই মৌল দুটি একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ NaCl নামক নতুন যৌগ গঠন করে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,7। তো এটা তো বুঝি, তোমাদের বই দেখবে একটা চার্ট আছে, সুন্দর করে দেওয়া আছে, অনেকগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস কিছু করে দেওয়া আছে, কিছু তোমাদের করতে বলা হয়েছে। তো সেই চার্টে হুবহু লেখা আছে, সোডিয়াম এবং ক্লোরিন দুইটাই লেখা আছে, আমি সেখান থেকে লিখে দিয়েছি। তোমরা যখন উপরে ক্লাসে যাবে তখন আরও ডিটেলস জানতে পারবে, যেমন 281 এখানে লেখা হয় 1s2, 2s2, 2p6, 3s1। তো এগুলো যখন তোমার 9-এ উঠবে তখন তোমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে। একটি পরমাণুর শেষ কক্ষপথে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ইলেকট্রন ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। আমি এক জিনিসটা তোমাদের বুঝিয়ে বলি, কোনো পরমাণুর যদি ইলেকট্রন বেশি থাকে সে হলো তার ইলেকট্রনটা ছেড়ে দিতে চাইবে, আবার কোনো পরমাণু যদি ইলেকট্রন কম থাকে সেই ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। কেন? যখন তুমি ইলেকট্রন গ্রহণ করে পূর্ণ অবস্থায় যাও তখন তুমি স্থিতিশীল হয়ে যাও, ঠিক আছে, অর্থাৎ সেই পরমাণুটা স্থিতিশীল হয়ে যায়। তো এই জন্য হচ্ছে তারা দুইটা পরমাণু থাকলে তারা একে অপরের সাথে ভাগাভাগি করে অনেক সময় স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। এখন আমরা দেখো এখানে সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। এটা আমরা কোথা থেকে লিখলাম, এই দেখো একটু আগে আমি লিখেছিলাম 2,8,1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে। আবারও বলছি, তোমাদের এই অ্যান্সারটা সম্পূর্ণটা তোমাদের বই থেকে লেখা, বই থেকে সুন্দর করে লেখা হয়েছে, কোনো ভুল ত্রুটি নেই, ঠিক আছে। দেখো এটি তার স্থিতিশীল অবস্থা নয়, যেহেতু তার দ্বিতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন আছে, তাই এটি স্থিতিশীল নয়। সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন অন্য কোনো পরমাণুকে দিয়ে দিতে পারে তাহলে সোডিয়াম পরমাণুতে প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। এমত অবস্থায় সোডিয়াম তার স্থিতিশীলতা অর্জন করে। দেখো এখানে কি বলা হয়েছে, ছিল কত 2,8,1, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন আছে, যেখানে তার 8টি ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে সোডিয়াম কি করবে, তার একটি ইলেকট্রন ছেড়ে দিবে, অন্য কাউকে দিয়ে দিবে, দিয়ে দিলে যেটি হচ্ছে তার ইলেকট্রন হয়ে যাচ্ছে 2,8, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে কোনো ইলেকট্রন কিন্তু থাকছে না। এই মতো অবস্থায় সোডিয়াম কিন্তু তার স্থিতিশীলতা বা পূর্ণ অবস্থা অর্জন করছে। তারপর দেখো আবার ক্লোরিন পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। কত হলো, 2, 8, 7, মোট হচ্ছে 17। আমরা জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে মূলত তোমার প্রোটন সংখ্যার সমান হয়। সো এখানে বুঝতেই পারছো তৃতীয় শক্তি স্তরে তোমার 8টি ইলেকট্রন থাকার কথা, সেখানে 7টি আছে, এজন্য এটি তার স্থিতিশীল অবস্থা নয়। যেহেতু তার তৃতীয় শক্তি স্তরে মাত্র 7টি ইলেকট্রন আছে তাই এটি স্থিতিশীল নয়। ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন থেকে অন্য কোনো পরমাণুর কাছ থেকে নিতে পারে তাহলে ক্লোরিন পরমাণুতে প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। কারণ 7টি ছিল, সে যদি 8টি ইলেকট্রন নেয় অন্য কারোর কাছ থেকে তাহলে 8টি হয়ে যাচ্ছে, আর 8টি হলে কিন্তু তার যে পূর্ণ অবস্থা বা স্থিতিশীলতা সে কিন্তু অর্জন করতে পারছে। এমত অবস্থায় ক্লোরিন তার স্থিতিশীলতা অর্জন করে। দেখো এখন আমরা যে শেষের ফাইনাল টাচটা দিই, এখানে সোডিয়াম তার একটি ইলেকট্রন ছেড়ে দেবে বা ত্যাগ করবে এবং তার স্থিতিশীলতা অর্জন করবে। অপরদিকে ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করবে এবং তার স্থিতিশীলতা অর্জন করবে এবং সোডিয়াম ও ক্লোরিন একত্রিত হয়ে নতুন যৌগ সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ উৎপন্ন করবে। অর্থাৎ আমরা বলতে পারি উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স এবং ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন করা সম্ভব।
তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তোমাদের বই থেকে সম্পূর্ণ উত্তরপত্রটা লেখা হয়েছে, তোমরা বই খোঁজ দিয়ে পেয়ে যাবে। আমি কিন্তু তোমাদের বই থেকে লিখেছি, আবারও বলছি, সম্পূর্ণ নির্ভুল উত্তর এটি। তোমরা চাইলে এখান থেকে সাহায্য নিয়ে লিখতে পারো। তো আজ এ পর্যন্তই, তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।